ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এবিসি নিউজকে কথা বলেছেন এক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ক্ষেপণাস্ত্র নয়, 3টি ড্রোন আকাশে ভূপাতিতের দাবি করেছে ইরান। এরপরও কিছু হলে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে হামলা নিয়ে ধোঁয়াশা এখনো কাটছে না, কারণ কোনো পক্ষই সুনির্দিষ্টভাবে কিছু বলছে না। তবে যুক্তরাষ্ট্র বলছে ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই রাডার নাতিঞ্জ পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত। এক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, শুক্রবার ভোরে ইরান সীমান্তের বাইরে থেকে ইসরায়েলি জঙ্গি বিমান 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইরানের কর্মকর্তারা বলছেন, আকাশে বেশ কিছু সন্দেহভাজন বস্তু শনাক্ত হওয়ার পর ইস্পাহানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পরে গুলি চালিয়ে 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। শত্রুপক্ষের এজেন্টরা এসব ড্রোন ইরানের সীমান্ত থেকেই নিক্ষেপ করেছে বলে ধারণা তাদের। ইসরায়েলের অস্ত্র শিশুদের খেলনার সাথে তুলনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এরপরও কিছু ঘটলে তেল আবিবের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই রাতে যা ঘটেছে তা হামলা ছিল না, এগুলো ড্রোন নয়, অনেকটা খেলনার মতো ছিল যা দিয়ে আমাদের শিশুরা খেলে। আমরা উত্তেজনা বাড়াতে চাই না, তবে ইসরায়েল আরেকবার দুঃসাহসিকতা দেখালে এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে আমাদের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং বড় ধরনের সংঘাত এড়াতে গুরুত্ব দিচ্ছেন তারা। এমনকি ইরানের বিরুদ্ধে কোনো রকম আক্রমণাত্মক অভিযানে ওয়াশিংটন যুক্তও নয়। তবে তেহরানে হামলার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে ইসরায়েল জানিয়েছে বলে দাবি করেছে ইতালি। এদিকে ইরাকে ইরানপন্থী প্যারামিলিশিয়া বাহিনীর একটি ঘাঁটিতে বিমান হামলায় নিহত হয়েছেন একজন। তবে কারা এই বিমান হামলা চালিয়েছে তা জানা যায়নি। এমনকি যুক্তরাষ্ট্র এই হামলার দায় অস্বীকার করেছে। মাহফুজুর রহমান, ৭১। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইরানের কনসুলেটে হামলার হুমকি দিয়ে ভেতরে প্রবেশ করেছে এক ব্যক্তি। হামলার আশঙ্কা থেকে ইরানের কনসুলেটটি বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া কনসুলেটের আশপাশ ঘিরে রেখেছে তারা। শুক্রবার কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়, এক ব্যক্তি গ্রেনেড অথবা বিস্ফোরক বেল্ট নিয়ে ভেতরে প্রবেশ করেছেন বলে আশঙ্কা করছেন তারা। সে সময় তাদের কাছে সাহায্য চান কনসুলেটের কর্মকর্তারা। এই ঘটনায় কনসুলেটের আশপাশের এলাকাও ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। হামলার হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জানে, আটক করা ব্যক্তি কনসুলেটের ছাদে একটি পতাকা স্থাপন করেন। গ্রেফতারের পর তিনি জানান, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে কনসুলেটে হামলা চালাতে গিয়েছিলেন তিনি। গাজার যুদ্ধ পরিস্থিতির খবর। গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারের এই ঘটনায় 8 জন নিহত হয়েছেন। সব মিলিয়ে একদিনে নিহত হয়েছেন অন্তত 42 জন। এই ঘটনায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা। এই হামলার দিন ইসরায়েলের তাল আস সুলতানে 9 জন নিহত হয়। সেখানে একটি অ্যাপার্টমেন্টে আঘাত করে তারা, যা শুধুমাত্র লক্ষ্যবস্তু করা ভবনটিতেই নয়, তার আশপাশেও এলাকাতেও আঘাত হানে। এ নিয়ে গাজা ইসরায়েল বাহিনীর হামলায় এখন পর্যন্ত 34,012 জন ফিলিস্তিন নিহত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তুরস্কে গেছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের আলাদা 2টি হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর 28 জন সেনা নিহত হয়েছে। শনিবার দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসের সেনা সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বন্দুক হামলা করে আইএসের বন্দুকধারীরা। এতে ওই বাসের মোট 22 জন যাত্রীর সবাই নিহত হন। নিহত এই সেনা সদস্যদের সবাই সিরিয়া কুর্স ব্রিগেডের সদস্য। গাজায় দখলকৃত পশ্চিম তীরের তুল কারেমের নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক কিশোরসহ কমপক্ষে 5 জন নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী নাবলুসে পূর্বে বেইত ফ্লুরিক শহরে এবং রামাল্লার উত্তর পশ্চিমে বেইত রিমা শহরে অভিযান চালিয়েছে। এতে 24 বছর বয়সী এক ফিলিস্তিনি ব্যক্তি বেইত ফুরিকে গুলিবিদ্ধ হয়েছেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় ফিলিস্তিনিদের উপর স্টান গ্রেনেড ও বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। শ্রমিক সংকট দূরীকরণ ও শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের সব বিধিনিষেধ তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সম্প্রতি বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে
পদ্ধতি রয়েছে তাতে পরিবর্তন এনেছে দেশটি। এতে সব ধরনের বাধা কেটে যাওয়ায় এখন থেকে সহজে অন্য দেশ থেকে কুয়েতে যেতে পারবেন শ্রমিকরা। গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং চলতি বছরের 1 জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। আগের নিয়ম অনুযায়ী শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কুয়েতে কর্মরত বা অবস্থানরত শ্রমিকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হতো। এছাড়া চাহিদার শুধু একটি নির্দিষ্ট অংশে নতুন বিদেশি শ্রমিক নেওয়া যেত। এতে করে দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে যায়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সংবাদদাতা সাদেক রিপন। সাদেক, বিদেশ থেকে শ্রমিক নেওয়ার সব বিধিনিষেধ তুলে নেওয়ায় বাংলাদেশের শ্রমিকদের জন্য আসলে কতটা সুযোগ তৈরি হলো? ধন্যবাদ শ্রাবণী আপনাকে। আসলে এখানে যে শ্রমিক নিয়োগের ব্যাপারে যে বিধিনিষেধ রয়েছে, এটা অন্যান্য দেশের জন্য ছিল না। শুধুমাত্র কিছু কিছু দেশের জন্য, বাংলাদেশ, মিশর, ইরান, আফগানিস্তান, কয়েকটি দেশের জন্য লামানা দরকার হতো। কিন্তু অন্যান্য দেশ, মনে করেন ভারত, নেপাল, এদের জন্য কোনো বিধিনিষেধ ছিল না বিধায় এরা সহজে কম খরচে 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে কুয়েতে আসতে পারতো। যে জায়গায় বাংলাদেশি শ্রমিক আসতে গেলে সেম একই বিষয় 6 লাখ থেকে 7 লাখ টাকা খরচ হয়। কিন্তু এখন যদি আমরা আরব গালফ এবং আরব টাইমস একাধিক গণমাধ্যমে সূত্রে যেটা জানলাম, তারা হয়তো আগামী মাস থেকে আর যে লামানা প্রক্রিয়া বা বিশেষ অনুমোদন এটা হয়তো তুলে দিতে পারে। যদিও এটা আমরা এম্বাসিতে যোগাযোগ করছি, তারা জানিয়েছে যে এখনো অফিসিয়ালি কোনো তারা লেটার পায় নাই। তারা তেমন কোনো নির্দেশনা পাননি, কিন্তু বিভিন্ন নিউজ, বিশেষ করে গালফ নিউজে এই ধরনের একটি প্রতিবেদন লেখা হয়েছে এবং সে থেকে এই খবরটি প্রকাশ করেছি আমরা। আগের নিয়মের কারণে তো দেশটিতে শ্রমব্যয় অনেক বেড়ে গিয়েছিল। নতুন নিয়মে শ্রমিক ভিসায় যেতে বাংলাদেশ থেকে ন্যূনতম কত টাকা খরচ হতে পারে? ন্যূনতম খরচ বলতে আসলে এখানে বাংলাদেশে যে যেহেতু কুয়েতের বিষয়গুলো বিভিন্ন লোক মাধ্যমে হাত বদল হয়, যার কারণে কুয়েতের বিষয়গুলোর দাম বেশি, মানে 6 লাখ 7 লাখ হাত বদলের কারণে হয়। কিন্তু আমরা দেখেছি এর গত 1 বছর থেকে বা 1.5 বছর আগ থেকে কুয়েতে মেডিকেলে নার্স এবং টেকনিশিয়ান আসছে, তারা 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে আসছে। তারা বুয়েসেলের মাধ্যমে আসছে। তো আমি মনে করি যদি সরকারিভাবে যদি এভাবে যদি শ্রমিক নিয়ে আসে, সেম অন্যান্য দেশের যে শ্রমিকরা যেভাবে 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা খরচ করে কুয়েতে আসে, বাংলাদেশ শ্রমিকরাও সেম একই নিয়মে কম খরচে আসতে পারবে। তবে আপনি যেমনটি বলছেন যে হাত বদলের কারণে সেই টাকার অঙ্কটি অনেকটা বেড়ে যায়। সাদেক রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাদেক রিপন বলছিলেন যে কুয়েত থেকে যে শ্রমিকদের নিয়োগের যে বিধিনিষেধ তুলে নিয়ে গেল সেই বিষয়ে সবশেষ তথ্য। ভারতে প্রথম দফার ভোট শেষ হওয়ার পর ফলাফলের অপেক্ষা না করে কোথাও উল্লাসে মেতেছে বিজেপির কর্মীরা। কোনো কোনো এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আগাম যা উদযাপন করেছে। শুক্রবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভোট শেষে উল্লাস মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা। কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দলীয় কার্যালয়ের সামনে লাড্ডু খাওয়ার উৎসবে করেন দলের কর্মীরা। অন্যদিকে ভোট শেষ হতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করেছে। জেলা সভাপতির দাবি, জয় তাদেরই হচ্ছে। সন্ধ্যায় জয়ের আগাম মিছিল করেছে তারা। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে বিজয় মিছিল নিয়ে সমালোচনা করেছে বিভিন্ন পক্ষ। প্রথম দফা নির্বাচনে ভোট পড়েছে প্রায় 60%। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের 3 আসনে ভোট পড়েছে 77.57%। এদিকে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে নাগাল্যান্ডের 6টি জেলায় শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় 0% ভোট পড়েছে। নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য ইউএনপি এর বিরুদ্ধে কারণ দেখানোর নোটিশ জারি করেছেন রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সংগঠনটি সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে পূর্ব নাগাল্যান্ডের বাসিন্দাদের অংশগ্রহণে হস্তক্ষেপ করেছে ও অনাকাঙ্ক্ষিতভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেছে। জবাবে ইউএনপিও জানিয়েছে, রাজ্যের জনগণের প্রতি ভোট বয়কটের আহ্বানের মূল লক্ষ্য হল পূর্ব নাগাল্যান্ড অঞ্চলে বিশৃঙ্খলার আশঙ্কা ও নিরাপত্তার ঝুঁকি কমানো। আর নির্বাচন বয়কটও জনগণের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। অঞ্চলটি বর্তমানে জাতীয় জরুরি অবস্থার অধীনে বলে দাবি করেছে সংগঠনটি। ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ বিমান বাহিনীর হামলায় 2 জন শিশুসহ 8 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 12 জন নিহত হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বলেন, স্থানীয় সময় সকালে দিনিপ্রো পেট্রোবস্ক অঞ্চলে একটি ভয়ঙ্কর বিমান হামলা করেছে রুশ বাহিনী। ইউক্রেন জানিয়েছে প্রথমবারের মতো একটি রুশ কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে তারা। এদিকে রাশিয়া বলেছে যুদ্ধ অভিযান থেকে যান্ত্রিক ত্রুটির পর ঘাঁটিতে ফিরে আসার সময় তাদের সীমানার ভেতরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় ইউক্রেনের অন্তত 60টি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। শুক্রবার নেটোর সদস্য দেশগুলোকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কথা বলেছেন। তিনি বলেন, এসব অস্ত্র অনেক জীবন বাঁচাতে এবং পরিস্থিতি পাল্টে দিতে পারবে। এদিকে জোটের প্রতিরক্ষা মন্ত্রীও জেলেনস্কির সঙ্গে আলোচনার পর নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, মিত্ররা কিয়েভকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে রাজি হয়েছে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয় সেনাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা এখনই প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের যে আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাঁসমানি মামলার বিচার চলছে, সেই আদালতের বাইরের চত্বরে নিজের গায়ে আগুন লাগিয়েছেন এক ব্যক্তি। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর 1টায় এই ঘটনা ঘটেছে। নিজ দেহে অগ্নিসংযোগকারী ওই যুবকের নাম ম্যাক্সওয়েল আজারেল্লো। ফ্লোরিডার বাসিন্দা আজারেল্লো 1 সপ্তাহ আগে নিউ ইয়র্কে এসেছেন। শুক্রবার দুপুরে ম্যানহাটানের ওই আদালতে যখন হাঁসমানি মামলার শুনানি চলছিল, সে সময় এজলাসে উপস্থিত ছিলেন ট্রাম্প। এই ঘটনার পর শুনানি স্থগিত করা হয় এবং ট্রাম্প আদালত ত্যাগ করেন। পাকিস্তানে 1 সপ্তাহ ধরে চলা ভয়াবহ বন্যায় অন্তত 69 জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে 6 জন বেলুচিস্তানের বাসিন্দা ছিলেন। দেশটির আবহাওয়া অফিস জানায়, এপ্রিলের প্রথম দিকে শুরু হওয়া বৃষ্টিতে দেশটির বেশিরভাগ অঞ্চল তলিয়ে গেছে। নিহত ছাড়াও বজ্রপাত, ভবনধস সহ আবহাওয়া সংক্রান্ত নানা দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। এরকম খারাপ আবহাওয়া দেশটির খাইবার পাখতুনখোয়া, গিলগিত বালতিস্তান, কাশ্মীর, পাঞ্জাব, নর্থ বেলুচিস্তান, ইসলামাবাদ সহ বেশিরভাগ জায়গায় সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়াও দেশটির উত্তরের পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি প্রদেশের রুয়াং আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। এতে আশপাশের এলাকাগুলিতে কালো ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আকাশে 3 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ অনেক এলাকা থেকে প্রায় 1300 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া অগ্নুৎপাতে লাভা ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকায়। এতে অন্য এলাকাগুলো থেকেও স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে এরই মধ্যে আগ্নেয়গিরির লাভায় বেশ কিছু বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।